হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি ট্র্যাক। আজকের ভিডিওর টপিক হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। তো প্রথমে জেনে নেওয়া যাক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক কী। কোনো মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ওই মাধ্যমের আলোর গতিবেগের অনুপাত। এই শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ওই মাধ্যমের আলোর গতিবেগের অনুপাতকেই বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। এর কিন্তু কোনো একক হয় না, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক হলো একটি এককবিহীন রাশি। কেন? কারণ এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত, অর্থাৎ দুটি গতিবেগের অনুপাত। এবং আরও একটা জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো শূন্য মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক কিন্তু এক হয়। কেন এক হয়? কারণ কখন কোনো মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করছি তখন সেটাকে শূন্য মাধ্যমে আলোর গতিবেগের সাথে তুলনা করছি, কিন্তু যখন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বের করব তখন সেটা তো শূন্য মাধ্যমের সাথেই তুলনা হবে, অর্থাৎ ওপরে এবং নিচে দুটি একই রাশি হবে, অর্থাৎ পড়ে থাকবে 1। এই কারণেই শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 1 হয়, প্রতিসরাঙ্ক 1 হয়। আর আরেকটা জিনিস যেটা জানতে হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানতে হলে, সেটা হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি বা আলোকীয় ঘনত্ব। এই আলোকীয় ঘনত্বটা কি? কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলো যায়, ওই মাধ্যম আলোর গতিপথের বিচ্যুতি ঘটায় বা বাধার সৃষ্টি করে। এই যে বিচ্যুতি ঘটানো বা বাধার সৃষ্টি করার ক্ষমতা ওই মাধ্যমের, এটাকেই বলা হয় অপটিক্যাল ডেন্সিটি বা আলোকীয় ঘনত্ব। অর্থাৎ কোনো মাধ্যমের অপটিক্যাল ডেন্সিটি বা আলোকীয় ঘনত্ব যত বেশি হবে ওই মাধ্যমে আলোর গতিবেগ তত কম হবে। অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে আলোকীয় ঘনত্ব বা অপটিক্যাল ডেন্সিটির একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে, কারণ কোনো মাধ্যমের আলোকীয় ঘনত্ব যত বেশি হবে সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও কিন্তু ততটাই বেশি হবে। আর বাকি যা যা কোশ্চেন আলোচনা করার আছে তা আমরা পরের প্রশ্নগুলোর মাধ্যমে করে নেব। আর তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, সেটাই ভিডিও দেখার পরে তোমরা উত্তর দিতে পারো কমেন্ট বক্সে। তো প্রশ্নটা হলো, হোয়েন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। কখন আপতন কোণের মান প্রতিসরণ কোণের থেকে বেশি হয়। এই পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা আস্তে আস্তে সব বুঝতে পারবে এবং শেষে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ 1.5, মানে কাচের প্রতিসরাঙ্ক হলো 1.5 ইফ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি শূন্যস্থানে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, দেন ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস ইজ, তাহলে কাচ মাধ্যমে আলোর গতিবেগ কত হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমেই যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হলো মিউ ইকুয়াল টু c/v। এখানে মিউ হলো কাচের প্রতিসরাঙ্ক, সি হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি হলো ওই মাধ্যমে, অর্থাৎ এখানে যেহেতু কাচের উল্লেখ করা আছে তো কাচের মধ্যে আলোর গতিবেগ। তো আমাদের এখানে দেওয়া আছে মিউ এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে ভি, অর্থাৎ কাচের মধ্যে আলোর গতিবেগ কত। তো এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু c/μ। তো এখানে সি এর ভ্যালু আছে 3 × 10⁸, এবং মিউ এর ভ্যালু আছে 1.5, অর্থাৎ 1.5 এবং 3কে কাটলে থাকে হচ্ছে 2, অর্থাৎ 2 × 10⁸। অর্থাৎ অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলেছে স্পিড অফ লাইট ইন গ্লাস ইজ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাচের মধ্যে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ, তাহলে কাচের প্রতিসরাঙ্ক কত। স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আগের অঙ্কের মতোই সেম সূত্র দিয়ে এটা আমরা করতে পারি, মিউ ইকুয়াল টু c/v। এখানে মিউর ভ্যালুই বের করতে হবে। সিতে বলা আছে 3 × 10⁸, এবং ভি বলা আছে 2 × 10⁸। 10⁸ কেটে যাবে, 3/2 অর্থাৎ 1.5। কাচের প্রতিসরাঙ্ক হবে 1.5।
তো 1.5 আছে অপশান নাম্বার এতে, তো অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, ইফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 4/3 অ্যান্ড দ্যাট অফ গ্লাস ইজ 3/2, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার ইজ। যদি জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং কাচের প্রতিসরাঙ্ক 3/2 হয়, তবে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হবে? তো এখান থেকে আমরা লিখতে পারি মিউ ডাব্লিউ ইকুয়াল টু 4/3 এবং মিউ জি ইকুয়াল টু 3/2। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে বলবে সেটা ভগ্নাংশের লবে থাকবে এবং হরে থাকবে যার সাপেক্ষে বের করতে বলবে। সুতরাং এখানে জলের সাপেক্ষে বের করতে বলেছে, তো মিউ ডাব্লিউ হরে থাকবে এবং মিউ জি লবে থাকবে। মিউ জির ভ্যালু কত? 3/2 এবং মিউ ডাব্লিউ 4/3। 3 into 3/4 into 2 হবে 9/8। তো 9/8 কোন অপশানে আছে? অপশান নাম্বার ডিতে। তো অপশান নাম্বার ডি হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আছে, অ্যান অবজেক্ট অ্যাট দ্য বটম অফ এ বিকার ফিল্ড উইথ আ লিকুইড আপ টু হাইট অফ 10 সেমি। একটা বিকারের নিচে একটা বস্তু রয়েছে, সেই বিকারটা 10 সেমি পর্যন্ত কোনো একটা লিকুইড দ্বারা পূর্ণ আছে। ইফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লিকুইড উইথ রেসপেক্ট টু এয়ার ইজ 4/3, দ্য অ্যাপারেন্ট ডেপথ অফ দ্য অবজেক্ট ইজ। যদি সেই তরলটির প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে 4/3 হয়, তবে সেই বস্তুটির আপাত গভীরতা কত হবে? এখানে রিয়েল ডেপথ বলেছে 10 সেমি, যেহেতু তরলের হাইট 10 সেমি। এ মিউ ডাব্লিউ অর্থাৎ এয়ারের সাপেক্ষে লিকুইডটার প্রতিসরাঙ্ক। এটা দেওয়া আছে 4/3। মিউ ইকুয়াল টু আরেকটা সূত্র হয় রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। তাহলে অ্যাপারেন্ট ডেপথ এডি লিখে দিলাম, আর ডি বাই মিউ। রিয়েল ডেপথ আছে 10, অ্যাপারেন্ট ডেপথ আছে 4, মিউ আছে 4/3, অর্থাৎ 30/4। ভাগ করলে হবে 7.5 সেমি। 7.5 সেমি কোন অপশন আছে? অপশন নাম্বার সিতে। তো অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলা আছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার ইজ 3/2, অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস ইজ। তাহলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গেল। প্রথমে আমাদের বলা ছিল বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এবং আমাদের বের করতে হবে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এই ধরনের ক্ষেত্রে আমাদের যে মানটা দেওয়া আছে তার অনন্যক বের করতে হবে। তো কি করব? জি
মিউ এ অর্থাৎ বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1/3/2 অর্থাৎ 2/3। 2/3 কোন অপশন রয়েছে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মেটেরিয়াল ডিপেন্ডস আপন। কোনো পদার্থের প্রতিসরাঙ্ক কিসের ওপর নির্ভর করে? টেম্পারেচার, ওয়েভলেন্থ অফ লাইট, নেচার অফ মেটেরিয়াল, কোনটার উপরে? প্রথমে বলা যাক টেম্পারেচারের ব্যাপারে। যখনই টেম্পারেচার বৃদ্ধি পায় কোনো পদার্থের ঘনত্ব কিন্তু কমে যায়, আর পদার্থের ঘনত্ব কমলে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে তার এফেক্ট পড়ে। অর্থাৎ আমরা বলতে পারি এর ওপরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে টেম্পারেচারের একটা প্রভাব রয়েছে। ওয়েভলেন্থ অফ লাইট, ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও ডিফারেন্ট হয়, তাহলে ওয়েভলেন্থেরও প্রভাব রয়েছে। নেচার অফ মেটেরিয়াল, ওই যে প্রথমেই বলেছিলাম পদার্থের ঘনত্বের ব্যাপারে, অর্থাৎ পদার্থের ঘনত্ব কম বেশির সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও চেঞ্জ হয়, অর্থাৎ নেচার অফ মেটেরিয়ালও ডিপেন্ড করে। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, যেহেতু তিনটে ব্যাপারের উপরেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ড করে আছে। পরের কোশ্চেনে আছে, হোয়েন লাইট ট্রাভেলস ফ্রম গ্লাস টু ওয়াটার সেপারেটেড বাই এ শার্প বাউন্ডারি দেন ইট। যখন আলো কাঁচ থেকে জল মাধ্যমে প্রবেশ করে তখন কি ঘটে? মনে রাখবে, কাঁচ একটা ঘন মাধ্যম এবং জল তার থেকে অপেক্ষাকৃত কম ঘন মাধ্যম। আর যখনই কোনো বেশি ঘন মাধ্যম থেকে আলো কম ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সেটি লম্ব থেকে দূরে সরে যেতে থাকে। আর যখনই কম ঘন মাধ্যম থেকে বেশি ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সেটি লম্বের দিকে সরে যেতে থাকে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু বেশি ঘন মাধ্যম থেকে কম ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এটি লম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ এখানে কোন অপশানটি হবে? বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অপশান নাম্বার সি। পরের প্রশ্নে বলেছে, এ কাট ডায়মন্ড স্পার্কেলস বিকজ অফ। হীরের মধ্যে যে দ্যুতি দেখা যায় সেটা কি কারণে দেখা যায়? তো কারণটা বলার আগে দুটো জিনিস বলে দিই। সেটা হলো একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর একটা হলো সংকট কোণ। তো সংকট কোণ কাকে বলে? আগের প্রশ্নেই আমরা দেখলাম যে আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যায় সেটি লম্ব থেকে কিছুটা দূরে সরে যায়। অর্থাৎ এখানে যদি দুটো মাধ্যম নিই, ওপরেরটি লঘু মাধ্যম এবং নিচেরটি যদি ঘন মাধ্যম, পরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, নিচেরটা μ2। তো আলো যখন এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন সেটি লম্ব থেকে দূরে সরে যাচ্ছে। সরতে সরতে এই আপতন কোণের মান অর্থাৎ আই এর মান যত বেশি হবে, প্রতিসরণ কোণের মানও ততই বেশি হবে। অর্থাৎ লম্ব থেকে সেটি আরও দূরে সরতে থাকবে। যেতে যেতে এমন একটা সময় আসবে যখন আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে যাবে, অর্থাৎ আর এর মান হয়ে যাবে 90 ডিগ্রি। আপতন কোণের এই যে নির্দিষ্ট মান যেটার জন্য প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এই মানটাকেই আমরা বলি সংকট কোণ। তো এই আপতন কোণের মান যখন সংকট কোণের থেকেও বেশি হয়ে যাবে তখন কি ঘটবে? তখন আর আলো প্রতিসৃত হবে না, তখন আবার যেই মাধ্যম থেকে গেছে সেই মাধ্যমেই ব্যাক করবে, রিফ্লেক্ট হয়ে। এটা কি আমরা বলছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার হীরের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগে? দেখো, হীরের যেহেতু কাঠিন্য খুব বেশি হয়, অর্থাৎ এটা হার্ড হয়, তো এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি হবে। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে সংকট কোণের একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে সাইন সি ইকুয়াল টু 1/n। এখানে সি হচ্ছে সংকট কোণ এবং এন হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক যত বেশি হচ্ছে সংকট কোণের মান কিন্তু ততই কমে যাচ্ছে, আর সংকট কোণের মান যত কমে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তত বেশি হবে। হীরের ক্ষেত্রে তাই হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হওয়ায় সংকট কোণের মান কমে যাচ্ছে, ফলে যত রশ্মি তার মধ্যে ঢুকছে ম্যাক্সিমামেরই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে। ধরো এটা হীরে,
তো এখান থেকে যখন রশ্মি ঢুকছে, তারপর এখানে 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 সমস্ত জায়গায় এর মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে, বারবার রিফ্লেক্ট হচ্ছে ভেতরে। তো বাইরে থেকে যখন কোনো দর্শক দেখে, তো সে সমস্ত জায়গা থেকে রশ্মি দেখতে পারবে, কারণ ভেতরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে, ফলে সমস্ত জায়গা থেকে আলোর বিচ্ছুরণ ঘটছে, এবং এই কারণেই হিটের দ্যুতি আমরা দেখতে পাই। তাহলে এখানে কারণ কোনটার হবে? দেখো এখানে আছে ইটস হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড স্মল ভ্যালু অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অপশান বিতে, এবং অপশান সিতে রয়েছে ইটস হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড হাই ভ্যালু অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমরা জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কম হবে, তো অপশান নাম্বার সি সেখানে হবে না, অর্থাৎ অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে ভেলোসিটি অফ লাইট ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ আলোর গতিবেগ সবচেয়ে বেশি কিসে? অপশান রয়েছে ডায়মন্ড, ওয়াটার, গ্লাস, ভ্যাকিউম। এর মধ্যে কোনটাতে আলোর গতিবেগ সবচেয়ে বেশি? তো এটা জানতে গেলে প্রথমে আমরা জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন ইকুয়াল টু কী লিখি আমরা? সি বাই ভি, অর্থাৎ সি হচ্ছে শূন্য মাধ্যম বা ভ্যাকিউমে আলোর গতিবেগ, এবং ভি হচ্ছে এন, যে মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেই মাধ্যমে আলোর গতিবেগ। এটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু সি বাই এন, অর্থাৎ ভি ইনভার্সলি প্রপোর্শনাল 1/n, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল এনের সাথে, অর্থাৎ যেই মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে সেই মাধ্যমে আলোর গতিবেগ তত কম হবে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আবার নির্ভর করে ঘনত্বের উপরে। তো এর মধ্যে ডায়মন্ডের ঘনত্ব সবচেয়ে বেশি, তো ডায়মন্ডে আলোর ভেলোসিটি সবচেয়ে কম হবে। তারপরে গ্লাসের ঘনত্ব রয়েছে, তারপরে গ্লাসের থেকে ওয়াটারের ঘনত্ব, এবং ভ্যাকিউমের ঘনত্ব সবচেয়ে কম, অর্থাৎ ভ্যাকিউমের মধ্যেই আলোর গতিবেগ সবচেয়ে বেশি হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ভ্যাকিউম। পরের প্রশ্নে আছে দ্য সান বিকামস ভিজিবল বিফোর দ্য অ্যাকচুয়াল সানরাইজ অ্যান্ড রিমেইনস ভিজিবল ইভেন আফটার দ্য অ্যাকচুয়াল সানসেট, ইট ইজ বিকজ অফ। অর্থাৎ সূর্য ওঠার আগে থেকেই আমরা সূর্যকে দেখতে পাই এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরেও সূর্যকে দেখা যায়। এটা কেন ঘটে? এটা জানার জন্য আমাদের জানতে হবে যে আমাদের বায়ুমণ্ডল কিন্তু কতগুলো স্তর নিয়ে গঠিত হয়, এবং প্রত্যেকটা স্তরের নিচের স্তর ওপরের স্তরের থেকে বেশি ঘন হয়। তো সূর্য উদয় হওয়ার আগেই সূর্যরশ্মি যখন পৃথিবীতে প্রবেশ করে, তা যেহেতু শূন্য মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে, সেটি লম্বের দিকে বেঁকে যায়, এবং প্রতিটি স্তর নিচের স্তর তার উপরের স্তরের থেকে বেশি ঘন বলে সেটি আরও লম্বের দিকে বেঁকতে থাকে। এইভাবে আমরা সূর্যকে তার প্রকৃত অবস্থানে না দেখে পৃথিবী থেকে যখন দেখি, তার একটি আপাত অবস্থান দেখতে পাই এরকম একটা পজিশনে। সেই কারণে সূর্য ওঠার আগেই আমরা সূর্যকে দেখতে পাই। সূর্য অস্ত যাওয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাহলে এখানে অ্যান্সার হবে রিফ্র্যাকশন অফ লাইট, অর্থাৎ আলোর প্রতিসরণের কারণেই এই ঘটনা ঘটে। নেক্সট কোশ্চেন আছে লাইট ট্রাভেলিং থ্রু আ ট্রান্সপারেন্ট অয়েল এন্টার্স ইনটু গ্লাস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, অর্থাৎ একটা স্বচ্ছ তেলের মধ্যে দিয়ে আলো গিয়ে একটি কাচের মধ্যে পড়েছে, যে কাচের প্রতিসরাঙ্ক 1.5, ইফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু দ্য অয়েল ইজ 1.25, অর্থাৎ সেই তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি 1.25 হয়, হোয়াট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য অয়েল? তাহলে সেই তেলের প্রতিসরাঙ্ক কত হবে? তো তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হবে NGO ইকুয়াল টু NG/NO, অর্থাৎ যার, এটা কিন্তু কখনো ভুল করবে না, যার প্রতিসরাঙ্ক বের করতে বলবে সেটা থাকবে ওপরে, এবং যার সাপেক্ষে বের করতে বলবে সেটা সবসময় নিচে থাকবে। তো এখানে যেহেতু তেলের সাপেক্ষে বের করতে বলেছে, তাই তেলের প্রতিসরাঙ্কটা নিচে
এবং যেহেতু গ্লাসের প্রতিসরাঙ্ক বের করতে হবে অর্থাৎ কাচের, তো কাচের প্রতিসরাঙ্ক ওপরে লেখা হলো। এবার দুটো যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে হবে NO ইকুয়াল টু NG বাই NGO। NG অর্থাৎ কাচের প্রতিসরাঙ্ক কত? 1.5 এবং NGO অর্থাৎ তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এখানে দেওয়া আছে 1.25, ভাগ করলে হবে 1.2। তো 1.2 এখানে কোন অপশন আছে? অপশন নাম্বার বিতে, তো অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আছে দ্য কজ অফ টুইঙ্কলিং অফ স্টার্স ইজ, অর্থাৎ তারাগুলো ঝিকমিক কেন করে। এটা সূর্যের ক্ষেত্রেও ঘটে, কিন্তু সূর্যের আলোর যেহেতু অনেকটা অংশ এসে আমাদের পৃথিবীতে পৌঁছায় তাই আমরা অতটা ভালোভাবে বুঝতে পারি না, কিন্তু তারাগুলো যেহেতু পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত, তো তারার আলোর কিছুটা সামান্য অংশ এসে পৃথিবীতে পৌঁছায় এবং পৃথিবীর যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে প্রত্যেকটি স্তরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা হয় এবং এই স্তরগুলো ক্রমাগত তাদের স্থান পরিবর্তন করে। কেন করে? কারণ এর তাপের প্রভাবে কখনো হালকা বায়ুস্তর ওপরে উঠে যায় এবং ভারী বায়ুস্তর নিচে নেমে আসে। এই যে ক্রমাগত স্থান পরিবর্তন, এর ফলে মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্রমাগত চেঞ্জ হতে থাকে। তার ফলে যখন আলোটি আসে ক্রমাগত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হওয়ার ফলে তার পজিশন কখনো সে নর্মালের দিকে বেঁকে যায়, আবার কখনো সে নর্মালের দিকে দূরে সরে যায়। ফলে আমরা যখন একটা নির্দিষ্ট অবস্থানে দাঁড়িয়ে দেখি কখনো তার আলো আমাদের চোখে পৌঁছায় এবং কখনো সেটা পজিশন চেঞ্জ করে ফেলে। তার ফলে আমরা আলোর কিছুটা অংশ একবার দেখতে পাই, আবার অপর মুহূর্তে দেখতে পাই না। এই কারণেই তারাগুলো ঝিকমিক করতে আমরা দেখতে পাই। তো অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ফ্ল্যাকচুয়েশন হয় বায়ুমণ্ডলে, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের যে পরিবর্তন ঘটে তার জন্যই তারারা ঝিকমিক করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের জন্য যে প্রশ্নটা ছিল তার উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা যারা রেলের গ্রুপ ডি এর এক্সাম দিচ্ছ তাদের জন্য একটা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, তারা এতে ইচ্ছুক ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকেও দিতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে টেলিগ্রাম গ্রুপ থেকেও দিতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।